নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের কার্যক্রম শেষ হলো আজ। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে অঞ্চলভিত্তিক বুথগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেন প্রার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা উপস্থিত হয়ে বিভিন্ন বুথে কাগজপত্র জমা দেন। আপিল গ্রহণ শেষ হওয়ার পর শনিবার থেকে শুনানি শুরু হবে। আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২,৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত ৪ দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেছেন, এই নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে, এটা ৫ বছরের জন্য নয়। কারণ এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে। তিনি বলেন, আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে, তবে আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এই সরকারের কোনো দল নাই। সকালে দিনাজপুরে গড়ের শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরে সেখানে দেশাত্মবোধক কনসার্ট অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিয়াজউদ্দিন। কোনো বিবেচনার বিষয় না। সংস্কার প্রস্তাবে যেটা আপনাদের সামনে দেওয়া হয়েছে, সেই সংস্কার প্রস্তাব বিষয়ে আমরা করব এবং আমরা সেই হিসেবে সংস্কার প্রস্তাবগুলো যদি হ্যাঁ ভোটে জয়যুক্ত করেন, তাহলে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে এবং আমরা জাতি হিসেবে এগিয়ে যাব। দেশে এখন পর্যন্ত খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দৃশ্যমান এমন কিছু ঘটেনি যাতে বলা যাবে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থাই নিয়েছে। দু একজন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট বড় সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড আছে। ইলেকশনের আমেজ সব জায়গায় আমরা দেখছি। আর লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম, বড় পার্টিগুলোর জন্য সেরকম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ফখরুল বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দদের হত্যা করা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন অবধি এই সমস্ত বিষয়ের উপর কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি করেন মির্জা ফখরুল। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ই জানুয়ারি তিনি যাবেন বগুড়ায়। প্রিয় নেতাকে দেখতে ও বরণ করতে তৃণমূল নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন। শেষ মুহূর্তে নানা প্রস্তুতি নিচ্ছে যুবদল, ছাত্র ও স্বেচ্ছাসেবক দল। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের পাঠানো তথ্য নিয়ে আতিকুর রহমান তিতাসের টেক্সট রিপোর্ট। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় পর ১১ জানুয়ারি বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রাণের নেতাকে দেখতে ও বরণ করতে তৃণমূল নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন। বগুড়া জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। চলছে শেষ মুহূর্তের নানা প্রস্তুতি। বগুড়াবাসী জানেন যে তারেক রহমান ঢাকায় আসলে, বাংলাদেশে আসলে প্রথম বগুড়াতে আসবেন। তাদের সেই চাহিদা
অবশ্যই নেতা পূরণ করতেছেন। তাকে বরণ করে নেওয়ার জন্য বগুড়ার 7টি আসনের নেতৃবৃন্দ সবাই অধীর আগ্রহে বসে রয়েছে তারেক রহমানকে শুধু এক নজর দেখার জন্য। বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে কোনো কর্মসূচি না থাকলেও 11 জানুয়ারি বগুড়ায় রাত্রিযাপন শেষে 12 জানুয়ারি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্থানীয় আলতাফুন্নেসা খেলার মাঠ, সেন্টার স্কুল মাঠ ও জেলা স্কুল মাঠে গণদোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি। ইতিমধ্যে আমরা সেটা লক্ষ্য করছি, বিভিন্ন ধরনের লোকজন, উৎসুক জনতা পার্টি অফিসের আশপাশে ভিড় করছে, কবে আসবে, কোথায় প্রোগ্রাম হবে। শহরের আলাদা লোক আজকে আপনার পার্টি অফিসে ঘোরাফেরা করছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বরণ করার জন্য। গণদোয়া শেষে তারেক রহমান রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। ঢাকায় আসছেন, সর্বপ্রথম বগুড়ায় আসছেন, এর থেকেই আপনাদের বুঝতে হবে বগুড়ার প্রতি, বগুড়ার মানুষের প্রতি তার কতটুকু অনুভূতি কাজ করছে। লন্ডনে ছিলেন, তারপর কিন্তু তার মন পড়েছিল বাংলাদেশে এবং বগুড়ার জন্য, মানুষের জন্য। তারেক রহমান সর্বশেষ বগুড়া এসেছিলেন 2006 সালের 24 ডিসেম্বর। তারপর এটাই তার প্রথম আগমন বগুড়ায়। দলের নেতাকর্মীরা মনে করেন বগুড়ার তৃণমূল নেতাকর্মী আর সাধারণ মানুষ নেতাকে এক নজর দেখতে জনসমুদ্রে পরিণত হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ডিবি। জামাই পরশের পরিকল্পনা ও তার দেয়া অস্ত্র ও টাকায় হত্যাকাণ্ডটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। শুটার ত্রিদীপ চক্রবর্তী মিশুক আদালতে জবানবন্দিতে এসব কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম তাকে কারাগারে পাঠান। বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে ত্রিদীপকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। 3 জানুয়ারি রাতে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় নিহতের স্ত্রী শামীমা পরশ ও সাগর সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা, মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন অন্তত 4 জন। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শিশুসহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার। তিনি জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে হিমালয়ের পাদদেশের এই জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোরে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 100% এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার। গত কয়েকদিন ধরে দুপুরের পর সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উষ্ণতা পাওয়া যাচ্ছে না। ভোর থেকে জেলার গ্রাম ও শহরের সড়ক, মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া এবং মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চালকদের ধীর গতিতে যানবাহন চালাতে দেখা গেছে। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর চলছে। এবারে মেলা আয়োজনে আজই প্রথম শুক্রবার। বেলা বাড়ার সাথে সাথে মেলা আরও জমে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। সকাল থেকে মেলায় বেড়েছে দর্শনার্থীর ভিড়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। সাথে এনেছেন পরিবারের ছোট সদস্যদেরও। এবারে বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে কাশ্মীরি শাল, জামা, কার্পেট, তুর্কি মোজাইক, ল্যাম্প আর রঙিন ঘর সাজানোর জিনিস। ঘুরতে আসা নারীদের বেশি টানছে অ্যালুমিনিয়ামের দোকানগুলো। গত 6 দিনে কাঙ্ক্ষিত বেচাকেনা না হলেও আজ ভিড় বেশি হওয়ায় ভালো ব্যবসার আশা করছেন স্টল প্রতিনিধিরা। নানা রকমের অফার দিয়ে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছেন তারা। চট্টগ্রামের বাজারে শীতের ভরা মৌসুমেও হঠাৎ বেড়েছে শীতকালীন সবজির দাম। কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, সিম সহ বিভিন্ন সবজি। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ, ডিম ও মুরগির দাম। ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 110 টাকায়। অন্যদিকে কুয়াশার কারণে সাগরের ট্রলার যেতে না পারায় সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে, যার ফলে মাছের দামও ঊর্ধ্বমুখী। গরুর মাংসের দামও বেড়েছে। এদিকে ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাজার তদারকির অভাবে শীতকালীন সবজি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিত্যপণ্যের দামে এই অস্থিরতায় বাড়ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের দুশ্চিন্তা। শীতের হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখন দিগন্ত জোড়া হলুদের সমারোহ।
উপজেলার ৩৭০ হেক্টর জমিতে সরিষার বাম্পার ফলনে যেমন কৃষকের চোখে রঙিন স্বপ্ন, তেমনি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের শত শত বিনোদন প্রেমী। প্রতিনিধি মকবুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শীতের হিমেল হাওয়ায় রূপগঞ্জের মাঠ জুড়ে এখন কেবলই হলুদের উৎসব। যেদিকে চোখ যায় মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে বিছিয়ে দিয়েছে এক বিশাল মখমলি গালিচা। প্রকৃতির এই অপরূপ রূপ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। রূপগঞ্জ মাঝিপাড়ার আপনার একটা ফ্যামিলি নিয়ে সৌন্দর্য উপভোগ করতে। এখানে অনেক সুন্দর সরিষা ফুল আমরা এখানে দেখতে এসেছি। তবে শুধু সৌন্দর্যই নয়, এবার ফলন নিয়েও দারুণ আশাবাদী স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় সরিষার দানা পুষ্ট হওয়ায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তারা। এবার আমি 2 কানি ক্ষেত আবাদ করছি সরষা, গাছের থেকে এবার যেমন ভালো ফলন দেখা যাইতেছে। সরষা ইনশাআল্লাহ এবার আবহাওয়ার কারণে মোটামুটি ইনশাআল্লাহ খুবই ভালো। আশেপাশে আরো যারা বাড়িয়েছে তাদেরও মোটামুটি ইনশাআল্লাহ সরষা ভালোই। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রণোদনা দেওয়ায় এ সাফল্য এসেছে বলে মনে করছে উপজেলা কৃষি অফিস। আবহাওয়া অনুকূল থাকলে আমরা এই বছরে অনেক ভালো ফলন আশা করছি, যেটা আসলে হেক্টর প্রতি 1.5 থেকে 1.6 এর মতো হবে। সরকারি সহায়তা হিসেবে আমরা তাদেরকে 600 জন কৃষকের মধ্যে প্রণোদনা বাবদ বীজ এবং সার সহায়তা প্রদান করেছি। সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতা পেলে বেশি জমিতে সরিষা আবাদ করা সম্ভব হতো বলে জানালেন অনেক কৃষক। কিছু সরকারের সহযোগিতা করতো, সার পানি পাইতাম, আমরা আরো বাড়ায় করতাম, আরো ভালো হইতো। কৃষকের মুখে হাসি আর পর্যটকদের আনন্দ সব মিলিয়ে রূপগঞ্জের শীতের এই প্রহর এখন উৎসব মুখর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বিগত দিনে মাই টিভি সহ বেশ কিছু গণমাধ্যমের শিরোনাম হয়েছিল যাত্রী সেবায় দক্ষিণের জনপদের ভোগান্তি আর হয়রানির অপর নাম বিআরটিএ বাস সার্ভিস। তবে বর্তমানে পরিবর্তন হয়েছে প্রেক্ষাপট। বৃষ্টিতে ভিজে যাওয়া লক্কর ঝক্কর বাস মেরামত করে নিরাপদ যাত্রা নিশ্চিতের পাশাপাশি বেহাত হওয়া জমি উদ্ধার করে রাজস্ব বাড়াতে কাজ করার দাবি বরিশাল বিআরটিসি বাস ডিপো কর্তৃপক্ষের। সেবার মান অনুসন্ধান করে আসাদ চৌধুরী ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। একটা সময়ে বরিশাল বিআরটিসি বাস ডিপো থেকে মাওয়া, খুলনা, রংপুর, আমোয়া, কুয়াকাটা ও চাঁপাইনবাবগঞ্জ সহ 21টি রুটে প্রতিদিন যাতায়াত করত বিআরটিসি যাত্রীবাহী 50টি বাস। তবে অধিকাংশ বাসগুলোই ছিল পুরনো। সামান্য বৃষ্টিতে ভিজে যেত সকল যাত্রী। বিকল থাকতো এসি, মাঝপথেই বন্ধ হয়ে বাড়াতো যাত্রীদের ভোগান্তি। এ নিয়ে গণমাধ্যমের শিরোনামও হয় বহুবার। এসি ঠিকঠাক মতন চলতো না, প্লাস হচ্ছে ঠান্ডা হতো না। আগে বাসটা ছিল লক্কর ঝক্কর অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে বাসের কোয়ালিটি ভালো করছে। বর্তমান সরকার বিআরটিসি গাড়ি যেভাবে চালাচ্ছে তাতে আমরা খুশি। গণ অভ্যুত্থানের পরে নতুন ডিপো কর্তৃপক্ষ বিআরটিসির বেহাত জমি উদ্ধারের পাশাপাশি বিকল সকল বাসগুলো সচল করে এগিয়ে নেয় যাত্রী সেবা। যাত্রী কমপ্লেন ছিল, সেই যাত্রীগুলো গাড়িগুলো আমাদের চিহ্নিত করে এক এক করে আমাদের গাড়িগুলো সুন্দরভাবে কাজ করা হচ্ছে। তাই বিগত বছর প্রতি মাসে গড়ে 2,40 লাখ টাকা রাজস্ব হলেও এবার বেড়ে দাঁড়িয়েছে আরো 40 থেকে 50 লাখ টাকা। বিআরটিসি আমাদের ভার্সিটিতে যে বাসগুলো দিয়েছে ওগুলো আগের থেকে মোটামুটি এখন ভালোই বলা যায়। আমরা চাই যে স্টুডেন্টের তুলনায় বাসের পরিমাণ যেহেতু কম, তো বরিশাল বাস ডিপো আরো ভালো মানের বিআরটিসি আনবে। যাত্রী সেবার মানকে নিশ্চিত করতে গিয়েই এই পরিবর্তন। তবে রাজস্ব বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ বলে জানান এই কর্মকর্তা। যাত্রী সেবার মান শতভাগ উন্নয়নের জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আমাদের গাড়ির মেরামত কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের বেদখলকৃত জমিগুলি দখলে আনার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রী সেবার মান নিয়ে বিগত সময়ে একাধিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিল বিআরটিসি। বদলে যাওয়ার প্রতিশ্রুতিতে সচল পরিবহনে যাত্রী সেবার মান অটুট রেখে এখন রাজস্ব আয়ে কতটা এগিয়ে যাবে সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নারায়ণগঞ্জের ফতুল্লায় সদর উপজেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর বিষয়ে
উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোজাম্মেল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে এবং হ্যাঁ বা না ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক ও স্থানীয় ভোটার সহ অনেকে। ফরিদপুরের নগরকান্দায় নিজ পুকুর থেকে আমজিদ ওরফে আঞ্জু মোল্লা নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 11টার দিকে রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকার গনি মোল্লার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা হত্যার আশঙ্কা প্রকাশ করে সুষ্ঠু বিচারের দাবি জানান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিপ্লব থেকে বিজয় শীর্ষক আলোচনার সভা গতকাল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ গঠন ও রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে সচেতন ও সংগঠিত ভূমিকা পালন করতে হবে। সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক মণ্ডল, এনসিপির উত্তর অঞ্চলের নেতা সাইফুল্লাহ হায়দার, জেলা ডেপুটি কমান্ডার নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তুষার আহমেদ ও সদস্য সচিব তৌকির আহমেদ। আলোচনা শেষে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মতবিনিময় এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি নষ্ট করে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। আজ কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামে এই অভিযানে মোহাম্মদ কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পাশের আরেকটি কৃষি জমি ভরাট কার্যক্রম চলমান থাকায় ড্রেজারের পাইপগুলো বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেহেন্দিগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপজেলা পৌর বিএনপির আয়োজনে সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। শোক সভায় সঞ্চালক ছিলেন শিহাব আহমেদ সেলিম, সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন দীপেন। প্রধান অতিথি ছিলেন বরিশাল 4 আসনের বিএনপি প্রার্থী রাজীব আহসান। বিভিন্ন নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন এবং রাজীব আহসান আবেগে খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার শফিপুর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শফিপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌঁছে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষোভকারীরা হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা হুঁশিয়ার দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান, গুণী শিক্ষকদের ক্রেস্ট অনুদান বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তুজারপুর এসএ উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গুণী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট 1 লক্ষ টাকা এবং প্রায় 200 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষকদের ক্রেস্ট ও নগদ 5,000 টাকা এবং প্রতিটি শ্রেণীর প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের যথাক্রমে 2,000 ও 1,000 টাকা প্রদান করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি AKM মাসুদ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসার ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সহায়ক। চট্টগ্রামে সোনালী অতীত ক্লাবের আয়োজনে বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলারদের অংশগ্রহণে 3 দিনব্যাপী মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাবেক জাতীয় ফুটবলাররা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারে দেশের বিভিন্ন জেলার মোট 12টি দল 4টি গ্রুপে লিগ ভিত্তিতে অংশ নেবে। উদ্বোধনী খেলায় দুপুর 12টায় মুখোমুখি হবে চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব ও নারায়ণগঞ্জ অতীত ক্লাব। একই দিন
কুমিল্লার রাজশাহী, সিলেট রংপুর ও ঢাকা যশোর দলের মধ্যেও ম্যাচ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন।